যে কামব্যাকের দিকে আমি নিজেও তাকিয়েছিলাম এবং বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি এবং ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি অবশ্যই মানে কলকাতার যে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি আমরাও তাকিয়েছিলাম, যে কামব্যাকটা দরকার ছিল সেই কামব্যাক মনে হচ্ছে এবার হচ্ছে। সেটা নীলচক্র ট্রেলারে আরফিন শুভ কোথাও যেন প্রমাণ কিছুটা করলো। কারণ আরফিন শুভ আমাদের যে সিনেমা দুই বাংলায় দিয়ে গেছে, মানে বাংলাদেশে যে সিনেমা দিয়ে গেছে এবং এপার বাংলাতেও আমাদের যেসব প্রজেক্টগুলো সে দিয়েছে, সেখানে দাঁড়িয়ে আরফিন শুভ আফটার মুজিব, শেখ মুজিবুর রহমানের চরিত্র করার পর বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে আরফিন শুভর ফিরে আসাটা একটা খুব চ্যালেঞ্জিং ছিল। কারণ মুজিবের ছবিতে মুজিবের চরিত্রে তিনি অভিনয় করেছিলেন, যেখানে কয়েকদিন আগেই আমরা দেখলাম নুসরত ফারিয়াকে শেখ হাসিনার চরিত্র অভিনয় করার জন্য পানিশড করা হলো, তাকে এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করা হলো। নুসরত ফারিয়াও আমাদের ইন্ডিয়ান সিনেমার মানে আমাদের বাংলা সিনেমার মানে ভারতীয় বাংলা সিনেমার একজন অভিনেত্রী, সে নায়িকা হিসেবে কাজ করেছে এখানে। তো সেখানে দাঁড়িয়ে নুসরত ফারিয়াকে অ্যারেস্ট করা হয়েছিল। সেখানে আরিফিন শুভকে নিয়ে একটা যথেষ্ট টানাপোড়েন ছিল, কিন্তু আরিফিন শুভর একটা বিরাট বড় মার্কেট রয়েছে, একটা বিরাট বড় ফ্যান ফলোয়ার রয়েছে, আরিফিন শুভর একটা বিরাট বড় পরিচিতি রয়েছে, একটা স্ট্যাটাস রয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় আরফিন শুভর ক্ষেত্রে হয়তো সেই ব্যাপারটা কোনোদিনই হয়নি বা কোনোদিনও সম্ভব নয়। কিন্তু দেখুন, অভিনেতা অলওয়েজ নন পলিটিক্যাল হয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি শাকিব খানেরও দেখেছিলাম যে আওয়ামী লীগকে নিয়ে সে একটা মানে অ্যাড করেছিল ভোটের আগে, যে ভোট দিন নৌকা চিহ্নে এসব সামথিং, সেই রিলটাও আমার কাছে আছে। তো হোয়াট এভার, বাদ দিন, তো সেটা নিয়ে আমার এখানে আলোচনার বিষয় না। কিন্তু আরফিন শুভর কামব্যাকটার প্রচণ্ড একটা প্রতীক্ষা ছিল এবং আরেকটা প্রতীক্ষা রয়ে গেল, সেটা চঞ্চল চৌধুরীর। যাই হোক, তিনিও হয়তো ফিরবেন খুব তাড়াতাড়ি, কেননা বহু মাস পরে তিনি এসেছিলেন একটি নিউজ চ্যানেলের একটি প্রোগ্রামে। তো যাই হোক, নীলচক্র দেখে আমি খুব ভালো লেগেছে আমার, কিন্তু নীলচক্র দেখে আমি ঠিক স্যাটিসফাইড নই, কেননা শুভ আমাদের যে ধরনের সিনেমা দিয়েছে এর আগে, তো এক্স্যাক্টলি এখনও আমার নিজের ফোনের কলার টিউনের একটা বিখ্যাত গান ছিল, কারো আদেশ মানি না আমি চিরস্বাধীন। তো এক্স্যাক্টলি এই গান যার সিনেমার, তো সেই মানুষটার প্রেজেন্টেশন, তার ফিজিক, তার শরীর, তার শরীরের ট্রান্সফরমেশন, সে ইন্ডিয়ান আমির খানের মতন সে চরিত্রের নিরিখে তার চেহারাকে ভেঙে ফেলে, এই লেভেলের একটা অভিনেতা, এবং যার অভিনয়ের স্কিল, অ্যাক্টিং স্কিল মানে নেক্সট লেভেল, একটা ইন্টারন্যাশনাল লেভেল। তার মানে সেটা ঢাকা অ্যাটাক থেকেও শুরু করে, মুসাফির থেকে শুরু করে আমাদের এপার বাংলায় যেসব ছবিগুলো করেছে, সেই সব ছবিগুলোতেও তার যে পারফরমেন্স, মানে সেগুলোর নিরিখে, এবং তার সাথে সাথে মুজিবের চরিত্রে তার অভিনয়। তো এক্স্যাক্টলি, যদিও মুজিব আমার ঠিক ভালো লাগেনি, কারণ দেখুন শ্যাম বেনেগাল একেবারে মৃত্যুর সময়ে দাঁড়িয়ে সেই ছবি ডিরেক্ট করছে, একটা লিগ্যাসি ছিলেন শ্যাম বেনেগাল। তো শ্যাম বেনেগাল আমাদের বোস দ্য ফরগেটেন হিরো বানিয়েছিলেন, কিন্তু সেটা বানিয়েছিলেন 2007 সালে। তো এক্স্যাক্টলি 2020-21 সালে বা তার আগে ওই সময় স্যাম বেনেগালের প্রায় মৃত্যুর মুখ, কারণ স্যাম বেনেগাল চলে গেছেন আজকে 2024-এ, আমরা সবাই জানি। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই সময়ের তার যে ডিরেকশন স্কিল, সেই জায়গাটা তিনি হয়তো দিতে পারেন। তো এক্স্যাক্টলি, তবু ঠিক আছে, ছবিটা চলে গেছে, এবং সেই সিনেমাটাকে আওয়ামী লীগ তৎকালীন ভোট মার্কেটিং হিসেবে বিরাট বড় ইউটিলাইজ করেছিল। সেটা শুভর ম্যাটার নয়, সেটা নুসরাত ফারিয়ারও ম্যাটার ছিল না, সেটা চঞ্চল চৌধুরীরও ম্যাটার ছিল না, সেটা কারোরই ম্যাটার ছিল না, ঠিক আছে? কারণ কোনো শিল্পীরই সেই দেশের বা সেই রাজ্যের সরকারের এগেনস্টে বা পক্ষে দুটোতেই কথা বলা উচিত নয়, তার নিউট্রাল থাকা উচিত, যেটা আমাদের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় করেন, বুম্বাদা করেন। হ্যাঁ, ইনভিটেশনে যায়, কিন্তু কারোর পক্ষে বা বিপক্ষে কোনোটাতেই উনি কথা বলেন না। আবার জিদ্দা সেখানে কোনো কিছুতেই তিনি থাকেন না, বিরোধীদের ইনভিটেশনেও যায় না, সরকারি ইনভিটেশনেও যায় না, কোনো প্রজেক্টেও কাজ করে না, এবং কোনো দলের সাথেই তার কোনো কানেকশন নেই। কিন্তু এইখানে বাংলাদেশের বিষয়টা সম্পূর্ণ আলাদা হয়ে গেছিলো, কেননা বাংলাদেশে একটা একচ্ছত্র রাজত্ব চলেছিল সেই সময়, এবং আজও চলছে। সেদিন অন্য কেউ ছিল, আজ অন্য কেউ আছে, অতীতে অন্য কেউ ছিল, আগামী দিন হয়তো অন্য কেউ আসবে, কিন্তু আমাদের দেশে একচ্ছত্র অধিপতি
কেউই হতে পারে না, কারণ আমাদের দেশের বিভিন্ন স্টেটে বিভিন্ন দল চলে। তো যাই হোক, হোয়াট এভার, আমার এখানে সেই বিষয়টা নয়। বিষয়টা হচ্ছে আরফিন শুভ নীলচক্র নিয়ে যে ফিরছে, এবং নীলচক্রতে যে এই যে বুলিংগুলো দেখানো হচ্ছে, যে কিভাবে ইন্টারনেট ট্র্যাপিংয়ে মানুষ পড়ে যায় এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষের কিভাবে শিকার হয়। হ্যাঁ, এটা আজকের যুগের একটা বিরাট বড় সমস্যা, এবং এই নিয়ে আমাদের সাউথ ইন্ডিয়াতে প্রচুর সিনেমা আছে, আমরা জানি। আমাদের বাংলায় সেরকম খুব একটা সিনেমা নেই, কিন্তু সাউথ ইন্ডিয়াতে অনেকগুলো সিনেমা আছে এই সেম সাবজেক্টের ওপর, এবং সেখানে প্রচুর আত্মহত্যা করেছে, বা প্রচুর ছেলেও আত্মহত্যা করেছে। এবং বেশ কিছুদিন আগেও আমাদের কলকাতার বুকেও একটা মারাত্মক স্ক্যাম চলছিল, ছেলেদেরকে ভিডিও কল করা হচ্ছিল এবং পরবর্তীকালে তাদেরকে ব্ল্যাকমেল করা হচ্ছিল। তো সেটা নিয়েও অনেক কিছু হয়েছে। তো এই লেভেলের বুলিং, বা আমাদের দেশে সোনু সুদ জি কিছুদিন আগে একটা লোন স্ক্যামের ওপর সিনেমা করেছেন, ফতে, যেটা যারা দেখেছে তারা জানে। তো এক্স্যাক্টলি এই ধরনের ইন্টারনেট স্ক্যাম এখন আমাদের রোজকার সমস্যা। তো সেই সমস্যার ওপর নীলচক্রতে যেখানে নামের মধ্যেই আমরা বুঝতে পারছি একটা ব্লু ফিল্ম ওরিয়েন্টেড কিছু একটা সার্কেল বা একটা র্যাকেটের স্ক্যাম বা ইন্টারনেট স্ক্যাম, এই যে বুলিং, এইগুলো কিছু একটা দেখানোর চেষ্টা করছে পরিচালক আসিফ রেজা চৌধুরী, এবং তার সাথে সাথে, না সরি, আসিফ রেজা চৌধুরী নয়, অ্যাকচুয়ালি মানে এতগুলো পরিচালক এবং নামগুলো মনে রাখতে পারি না। তো যাই হোক, হোয়াট এভার। তো শুভর প্রেজেন্টেশন দুর্দান্ত লেগেছে। তো শুভর যে কামব্যাক, আশা করি এই ছবি দিয়ে কিছুটা হবে, কেননা শুভ যে ধরনের ছবি আমাদেরকে দিয়েছে সেই অনুযায়ী এই ছবিটা যেন কেমন একটা ন্যাড়া ন্যাড়া লাগলো, আমি জানি না ভেতরে কি আছে। তো এবার দেখা যাক প্রজেক্ট কি দাঁড়িয়েছে। অবশ্যই আরফিন শুভর কামব্যাকের জন্য শুভ কামনা থাকলো ভারত থেকে। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।